নমস্কার। আমরা স্মরণ করছি পরম পূজ্যপাদ শরণানন্দজি মহারাজের জীবনের কিছু অপূর্ব ঘটনা। মহারাজ সারদাপীঠে থাকাকালীন যেসব ক্যাসেট তথা গানের রেকর্ডিং বেরিয়েছিল তার জন্যে খুব পরিশ্রম করেছিলেন। তিনি যে শুধু গানের রেকর্ডিং করিয়েছেন বা তার প্রকাশনার ব্যবস্থা করে দিয়েছেন তাই নয়, তিনি নিজে খুব গানের ভালো সমাজদার ছিলেন। গান শুনতেন, যারা গান গাইতেন তাদের ডেকে গানের আলোচনা করতেন। গানের রাগ রাগিনী সম্পর্কে তার ভালো জ্ঞান ছিল। একবার বহু রাগ সমন্বিত উচ্চাঙ্গ সঙ্গীতের একটি অসাধারণ রেকর্ড মহারাজের কাছে কেউ দিয়ে যায়। তিনি নিজে সেটি শোনেন, খুব আনন্দ পান। শুধু তাই নয়, অনুরূপ এক সমাজদার সাধুকে ডেকে তিনি শোনান, সেটি নিয়ে তার সঙ্গে আলোচনা করেন, একটি কপি করে সেটি ওই সাধুটিকে পাঠিয়ে দেন। একবার দুর্গাপুজোয় ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের এক ব্রহ্মচারী সকালে প্রতিদিন মঙ্গলারতির পরে ধ্রুপদী সঙ্গীত মায়ের সামনে পরিবেশন করেছিলেন। মহারাজ তখন সহসংঘ অধ্যক্ষ। বিজয়া দশমীর পরের দিন তিনি সেই ব্রহ্মচারীটিকে নিজের কাছে ডেকে পাঠান এবং একে একে বলে যান যে কোন দিন তিনি কোন রাগে গান গেয়েছেন। সেই ব্রহ্মচারী পরে তাকে খুব উৎসাহিত করেছিলেন। আরেকবার ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত নতুন ব্রহ্মচারীদের সঙ্গে কথাবার্তা বলার পর তাদের গান গাইতে বলেছিলেন। ব্রহ্মচারী মহারাজেরা গান ধরলেন, জয় জয় রামকৃষ্ণ হরি। ইমন কল্যাণ রাগে মারাঠি অভঙ্গ কীর্তনের মতো করে গান শুরু হয়েছিল। দেখতে দেখতে মহারাজের মুখমণ্ডল পরিবর্তিত হতে শুরু করল। সবাই অবাক হয়ে দেখলেন এক দিব্য আভায় আনন্দে মহারাজের মুখমণ্ডল উদ্ভাসিত হয়ে উঠেছে। যখন তিনি সাধারণ সম্পাদক তখন অনেক সময় দেখা যেত যে সন্ধ্যারতির পর মহারাজ পায়চারি করছেন, সঙ্গে কোনো সাধু বা ব্রহ্মচারী বা ভক্ত বা দারোয়ান। একেবারেই ইনফর্মাল। ক্রিকেট খেলা খুব ভালোবাসতেন। বিশ্বকাপ ক্রিকেট নিজে বসে দেখতেন সকলের সঙ্গে, এমনকি তা নিয়ে আলোচনাও করতেন। সাধারণ সম্পাদক থাকাকালীন এক সন্ন্যাসী প্রধান কার্যালয় থেকে ব্রাজিলে যাচ্ছেন। অন্যান্য সাধুদের সঙ্গে সেই সাধুকে ছাড়বার জন্যে তিনি এয়ারপোর্টে গিয়েছিলেন। একবার এমনভাবেই সান ফ্রান্সিসকো কেন্দ্রের পূজনীয় প্রবুদ্ধানন্দজিকে রিসিভ করতে তিনি নিজেই চলে গিয়েছিলেন এয়ারপোর্ট। কোনো বয়স, পদমর্যাদার ভার তাকে ক্লান্ত করেনি কোনো দিন, অন্যদের থেকে দূরে সরিয়ে দেয়নি কখনো। সকলকে আপন করে নিতেন তিনি অনায়াসে। পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি উল্লেখ করেছেন, স্বামী স্মরণানন্দজি মহারাজ was a silent but tireless worker. He was very simple and humble by nature. Though he has struggled and done great works, he never used to mention those to anyone. পূজনীয় মহারাজের উৎসাহ ও প্রেরণায় দুটি অসামান্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। 1967 সালে অদ্বৈত আশ্রমের হলে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের জন্ম হয়। বিংশ শতাব্দী 6 দশকের যে আত্মঘাতী এবং ধ্বংসাত্মক আন্দোলনমুখীনতা বাংলার যুবকদের দিশাহারা করেছিল, মহারাজ অদ্বৈত আশ্রমে বসে কয়েকজন যুবকের সঙ্গে আলোচনায় তারই এক ইতিবাচক জীবন জাগানিয়া আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছিলেন। কিন্তু একই রকম নীরবে, শিশির সম্পাতের মতোই শান্ততায়। স্বামীজির আদর্শে তৈরি হওয়া এই মহামণ্ডলের সঙ্গে তার যোগাযোগ ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। পেরিয়ে যাওয়া সময় প্রমাণ করেছে সকলের চোখের আড়ালে জেগে ওঠা এই প্রতিষ্ঠান, এই ভাবপ্রবাহ কত বেশি স্থায়ী আর কত বেশি শক্তিপ্রদ।
সময়কালের এবং সমকালের ঝঞ্ঝাক্ষুব্ধ বাতায়ন পথে বসে মহারাজ যেন দূর কালের দিকে তাকিয়েই তৈরি করেছিলেন যুবকদের দিশা দেখানোর একটি পথ। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম